শঙ্করের মত, গৌরাঙ্গের পথ। জয় গুরু। নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব, মা শারদা, নাট্যাচার্য গিরিশ ঘোষ, মা কালী, মা নাচিন্দা, মা মনসা, মা সন্তোষী, মা শীতলা, ত্রিকালদর্শী বাবা লোকনাথ এবং শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি। আয়ুষ দাস নিবেদিত, GH প্রযোজিত নবযুগের দিশারি জয়গুরু নাট্য কোম্পানি 1430 বঙ্গাব্দে নিয়ে এসেছে এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। যেমন কর্ম তেমন ফল। যাত্রা সুপারস্টার গায়ক নায়ক রোহন চক্রবর্তী, যাত্রার কিন্নর কণ্ঠী গায়িকা ও নায়িকা জয়া ভট্টাচার্য ও একটি বিশেষ চরিত্রে যাত্রার কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা রায় এবং সবার প্রিয় নরম মনের গরম ভিলেন মিলন কুমার অভিনীত পাপের ঘড়া পূর্ণ হলে ফেলতে হয় চোখের জল। পাপের ঘড়া পূর্ণ হলে ফেলতে হয় চোখের জল। মানুষ তুমি জেনে রাখো, যেমন কর্ম তেমন ফল। রচনা ও নির্দেশনায় যাত্রা যুবরাজ অনিক ব্যানার্জি, সুর প্রচলিত আবহ পরিকল্পনায় অনিক ব্যানার্জি ও জয়া ভট্টাচার্য, শ্রেষ্ঠাংশে বলিষ্ঠ অভিনেতা অশোক কুমার, রংবাজ হিরো শুভদেব মুখার্জি, ব্লহাট নায়িকা নীলাশা, তৎসহ মিস তনুশ্রী, সুকুমার বর্মন ও অঞ্জন কুমার। যন্ত্রসঙ্গীতে মুখ্য যন্ত্রী বিকাশ মণ্ডল, অভিজিৎ মণ্ডল, অনুপ মিশ্র, আলো ও ধ্বনি মা সন্তোষী সাউন্ড, নিয়ন্ত্রণে রাজা চক্রবর্তী ও স্বপন মণি। আমাদের যাত্রা আরম্ভ হচ্ছে, তার পূর্বে কয়েকটি বিশেষ ঘোষণা। যে সমস্ত বাঁশের খুঁটিতে মাইকের হর্ন বাঁধা আছে, দয়া করে সেই সমস্ত খুঁটিগুলি ধরে নাড়াবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে বা আমাদের যাত্রা শোনাতে উভয়েরই অসুবিধা হবে। কমিটির কাছে একটি অনুরোধ, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, দয়া করে আপনাদের প্রচার মাইকটি আর ব্যবহার করবেন না। কমিটির সদস্যদের কাছে একটি অনুরোধ করব, প্যান্ডেলের পাশে যে সমস্ত দোকানদার দাদা ভাইয়েরা তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য সাউন্ড সিস্টেম বক্সগুলি ব্যবহার করছেন, তাদের কাছে গিয়ে একটু অনুরোধ করুন তাদের সাউন্ড সিস্টেম বক্সগুলোকে বন্ধ করে দেওয়ার, কারণ আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। কলকাতা নন্দকুমার বেলদার যে কোনো যাত্রার দল, অর্কেস্ট্রা, ডান্স ট্রুপ, বাউল ও চলচ্চিত্রের যে কোনো শিল্পীকে দায়িত্ব সহকারে বায়নার জন্য সরাসরি যোগাযোগ করুন গীতশ্রী যাত্রা বুকিং অফিস, পরিচালক সুনীল রাউল, রুইনান সবং, পশ্চিম মেদিনীপুর। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, যাত্রা সংবাদ। 1431 বঙ্গাব্দে জয়গুরু নাট্য কোম্পানি দর্শক দরবারে নিয়ে আসছে এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। শত্রু মিত্র এক করলি, যাচাই করলি না। শত্রু মিত্র এক করলি, যাচাই করলি না। পদ্মবনে কেউটে থাকে, পাগলা রে মানুষ চিনলি না। 1431 বঙ্গাব্দে জয়গুরু নাট্য কোম্পানির তৃতীয় নিবেদন, বর্তমান যাত্রা জগতের এক নম্বর নাট্যকার মঞ্জিল ব্যানার্জি রচিত ও নির্দেশিত সামাজিক যাত্রাপালা পাগলা রে মানুষ চিনলি না। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। সবাইকে জানাই জয়গুরু নাট্য কোম্পানির পক্ষ থেকে 120তম রজনীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। শুরু হচ্ছে নবযুগের দিশারি জয়গুরু
জয়গুরু নাট্য কোম্পানির দ্বিতীয় নিবেদন। রোহন চক্রবর্তী, জয়া ভট্টাচার্য, সন্ধ্যা রায় ও মিলন কুমার অভিনীত পাপের ঘরা পূর্ণ হলে ফেলতে হয় চোখের জল। মানুষ তুমি জেনে রাখো, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। ভারতবর্ষের ৭৬তম স্বাধীনতা দিবসে আপামর শিমুলতলা বাসীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাধীনতা মানে আমাদের শিক্ষার স্বাধীনতা, স্বাধীনতা মানে আমাদের সাম্প্রদায়িকতার স্বাধীনতা, স্বাধীনতা মানে আমাদের সম্মানের স্বাধীনতা। ২০০ বছরের ইংরেজ শাসন থেকে মুক্ত হওয়ার পর ৭৬টা বছর কেটে গেল। ভারতবর্ষ আজ স্বাধীন। স্বাধীন আমাদের দেশের গণতন্ত্র, যাকে হাতিয়ার করে সম্মানের সাথে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি। স্বাধীনতা এসেছে বহু বিপ্লবীদের বিপ্লব ও রক্তের মধ্য দিয়ে। তাদের অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। তাই আজ সেই সব মহান বিপ্লবীদের স্মরণ করে শিমুলতলা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে ৭৬তম স্বাধীনতা দিবস।
ফল চাই, ফল। কর্ম করার পর যদি ফল না পাই, আমার কাছে সেই কর্মে কোনো মূল্যও নেই, মানেও নেই। আমার আজকের কর্ম হচ্ছে এই ললিতা, যাকে আমি একটুখানি আদর করেছি। সবাই বলে সবার কপালে নাকি সুখ সয় না, তাই ললিতা এখন সুখ হারিয়ে হাপুস নয়নে কাঁদছে। এই কাঁদা ভালো, কাঁদা ভালো। কাঁদলে নাকি মনটা অনেকটা হালকা হয়। হবে না, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কোনো দিনও ভালো হবে না। তুই নরকের কীট হয়ে জন্মাবি, তুই মরবি। আমি মরি না রে, আমি মারি। পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সবাই সবাই জানে আমার চরিত্র। পুণ্যর ছেলে পবিত্র, তবে নামের সঙ্গে চরিত্রের কোনো মিল নেই। কারণ নারী ধর্ষণ হলো আমার সাধনা, রক্ত দিয়ে আন্নিকট আমার ভক্তি, অন্যায় অত্যাচার অবিচার হলো আমার আরাধনা। চুপ কর, চুপ কর শয়তান। আমার হাসি খুশি জীবনে তুই জড়িয়েছিস চোখের জল। তোর কামনার আগুনে সেই জল শুকাতে শুকাতে বারুদে পরিণত হয়েছে, আর সেই বারুদ জল তোকে পোড়াবে। আমি পুরি না রে, আমি পোড়া। তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। আমার খেলা স্টাইলটা একটু অন্য ধরনের। প্রথমে মেয়েদের সঙ্গে ভোগের খেলা খেলি, তারপর সেই মেয়েটাকে মারি। না না না, তার আর পর নয়, ভোগের খেলা কমপ্লিট, এরপর অন্য খেলাটা খেলে নেবো। এই দেখ, আমার পকেটে না কিছু এই ছোট ছোট নতুন 1 টাকার কয়েন আছে। এই ভারত সরকার এই ছোট ছোট কয়েনগুলোকে স্বীকৃতি দিলেও এখনকার বেশিরভাগ মানুষ এই ছোট ছোট কয়েনগুলোকে নিতে অস্বীকার করে। যেমন সমাজ তোকে আর মেনে নেবে না, এই ছোট ছোট কয়েনগুলোর সঙ্গে তোর যাতে একটা সদ্গতি হয় সেই ব্যবস্থাটা আমি করে দেবো। কিভাবে? এই দেখ, এই স্কার্পের মধ্যে এই ছোট ছোট কয়েনগুলোকে রাখলাম, রাখার পর শান্তি শান্তি শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এবার একটু শান্তির জল ছিটিয়ে নিয়ে শুদ্ধ হয়ে যাব। তারপর যেমন ছিলাম আবার সেই রকমই রয়ে যাব। এখন সামনে আমার একটাই বাধা, এই ললিতার লাশটাকে সরাতে হবে। কালু, দোষ করবে কালো জুড়ি মেরা ভার, তাছাড়া আপনার সকল করবে সাক্ষী তো আমি দাদা। কাদা ঘাটতে আর ইচ্ছে করে না রে, তোকে যা যা বলেছি আর বলতে হবে না দাদা, এতদিন ধরে যা করে এসেছি আজও তাই করব। লাশটাকে নিরাপদে পাচার করে দেব, পুলিশে খবর যাবে, পুলিশ আসবে, আমার দায়িত্ব শেষ। এবার যা করার করবে ওই পুলিশ। আর পুলিশকে পুলিশ বানাতে আমার আবার বেশি সময় লাগবে না, তারপর আমি যা করা করব। তা তুমি কি করবে দাদা? আরে হারামজাদা, এই মানুষগুলো সবে মাত্র এসে বসেছে, প্রথমেই যদি বলে দিই কি করব, এই মানুষগুলো কেউ বসে থাকবে? সবাই বাড়ি চলে যাবে না? আরে বাবা, খেলা হবে রে, খেলা, ভয়ঙ্কর খেলা। দাদা, আরে লাশটাকে তাল না রে শ্বাস। ব্যথা ব্যথা আমার অন্য কোথাও নয়, ব্যথা আমার মনে। বিশ্রাম নেওয়ার সময় পর্যন্ত নেই, দিন রাত শুধু কাজ আর কাজ। ডিউটি করতে গিয়ে আমার যে বিউটি নষ্ট হয়ে যাচ্ছে সেদিকে কারুর নজর নেই। বড়বাবু তো আমার দিকে নজরই দেয় না, এমনকি নিজের বউ পর্যন্ত আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অথচ এই বউ একদিন আমাকে দেখে পাগল হয়েছিল, আমাকে আদর করে বলতো আমি নাকি ময়ূর ছাড়া কার্তিক। আর এখন কেন কার্তিক? চোখে নেবা হয়েছে নাকি রাত কানা? জানা মানুষকে চিনতে পারছো না? আমি পদ্মক পুলিশ বাবু, ওই স্কুলের ছেলে মেয়েদের ভাত রান্না করি। তা রাতের বেলায় তুমি এখানে কি করছো গো? লাশ পাহারা দিচ্ছি। শুধু নজর নয়, তোমার মাথাটাও গেছে। ফাঁকা রাস্তা একটা মাসে পর্যন্ত নেই, আর তুমি
বলছো কিনা লাশ? হ্যাঁ লাশই তো। কোথায় লাশ? লাশ নেই, খুন হয়েছে অথচ লাশ নেই। না না, এ তো ভালো কথা নয়। আমি আছি অথচ লাশ নেই। থু। তাই তো, সত্যি তো এখানে কোনো লাশ নেই। কোথায় গেল? মরা লাশ গেল কোথায়? হারিয়ে গেছে। লাশ হাওয়া হয়ে হারিয়ে গেছে। মানে? মানে জানি না। ওই কথাই বলে যে লাশ একবার হাওয়া হয়ে যায় সে লাশ আর লাশ থাকে না। কি হয়? ভূত! ভূত! ওরে বাবা রে! বাবার বলে পার পাবে না। দেখছো না চারিদিকে থমথমে ভাব, গা ছমছম করছে। তার মানে তেনাদের আসার সময় হয়ে গেছে। আর আমি এখানে থাকবো না। ওই কথাই বলে রাতের বেলা ভূতে মারে ঠেলা। ও খেলা সামলাও। থু, এখন আমি কি করব? আমি তো একা। একা মানেই তো বোকা। না 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 না, বোকা হলে চলবে না। বুদ্ধি খাটে আমাকে কিছু একটা করতেই হবে। রাম 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 রাম। না না, শুধু রামে বোধে রক্ষা হবে না। এমনিতে আমি মাথার রাস্তায় দাঁড়িয়ে আছি, সামনে পবিত্র রায়ের বাড়ি। ওখানে ঢোকার অধিকার আমার নেই। থু, তার মানে এই রাস্তাতেই আমার ভবলীলা শেষ। না না, এত সহজে আমি ভবলীলা শেষ হতে দেব না। ভূত আমার কিচ্ছু করতে পারবে না। তার আগে আমি বলবো, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে ভয়টা আবার কি। ভূত আমার পুত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে ভয়টা আবার কি। गुमनाम है कोई, बदनाम है कोई, किसी को खबर कौन है वो, अनजान है कोई, गुमनाम है कोई, किसी को खबर कौन है वो, अनजान है कोई। किसी को समझा हम अपना, कल क्या नाम है कि सपना। किसी को समझा हम अपना, कल क्या नाम है कि सपना। आज अगर तुम जिंदा हो, कल क्या नाम है कि सपना। गुमनाम है कोई, बदनाम है कोई, किसी को खबर कौन है वो, अनजान है कोई। ওই ওই এসে গেছে, আর বুঝি রক্ষে নেই। বউটা আমার অকাল বিধবা হবে। ও বাবা গো, ও মা গো, আমাকে রক্ষা করো গো, সামনে আমার জল জ্যান্ত ভূত। রাম 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 রাম। ভূত, ভূত তোর বাবা, ভূত তোর মা, মুখ পোড়া উলাও তো সাহস কত বলো। আমাকে আমাকে বলো কিনা ভূত। বলে কাকে কি বলতে হয় জানিস নাকি তোর বাপ মা তোকে সেটাও শেখায়নি? রাতের বেলায় তুমি তাহলে কে? সত্তর, আমি তো সত্তর। যেখানে যাচ্ছিস চার না রে মুখ পোড়া। আবার আবার আমায় নিয়ে মারলি কেন? চুপ কর বুড়ি। এই খবরদার, খবরদার বলছি, আমাকে বুড়ি বলবি নি বলে দিচ্ছি। জানিস এখনকার ছুরিরাও আমার রূপের কাছে হার মানে। এখানকার ছেলে ছোকরারা আমাকে দেখলে তাদের মাথা পর্যন্ত ঘুরে যায়। আর আর আমাকে বলছিস কিনা বুড়ি? আমার ভুল হয়ে গেছে গো বুড়িমা। তোর মুখে পোকা, তোর মুখে পোকা মারবে রে, মুখ পুরা উলা উঠো। বলি তোর বাপ মেনসে কি আমাকে বিয়ে করেছিল নাকি নাকি আমি তোকে বিয়েছি যে আমাকে মা বলে ডাকছিস? আয়, আবার হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখছিস কি? দেখছি তোমাকে। কেন আমাকে ডাকার কি আছে? আমি কে? সেটাই তো আমি বুঝতে পারছি না আসলে তুমি কি। তবে যাই বলো, বয়সকালে তোমার পেছনে যে ছেলেদের লাইন পড়তো এ বিষয়ে কোনো সন্দেহ নেই। থু,
রূপে তোমার আগুন জ্বলতো, আর রূপের আগুন না জ্বললে ওই পুরুষের দল পতঙ্গের মতো পুড়ে মরবে কি করে রে বেটা? আই আই সরে দাঁড়া, সরে দাঁড়া, আমাকে যেতে দে। কোথায় যাবে? কাজে। কাজ? এই বয়সে কাজ? কাজ না করলে খাবো কি বাচ্চা? পেটের জ্বালা, বড় জ্বালা। ভাতার মিনসে তো আর কিছু ঢেকে যায়নি, সেই জ্বালা মেটাতেই তো ওই পবিত্র রায়ের বাড়িতে যাচ্ছি রে। না না, ভুল করে যাও না, বাঘের খাঁচায় গেলে যাও, কিন্তু ওই পবিত্র রায়ের কাছে নয়। মাল পেটে পড়লে ওর মাথা ঠিক থাকে না, তখন বুড়ি চুড়ি ওর কাছে সব সমান, তাই বলছি। বলা বলি শেষ বাচ্চা, বলা বলি শেষ। এবার আমার যাত্রা শুরু জয় গুরু বলে। এই এই আমি পা বাড়ালাম, বুড়ো হারে করবো কিস্তিমার। পবিত্র রায় তুমি হবে কুপোকার। কাঁধ হয়ে বয়সের ভারে যে একদিকে হেলে পড়েছে, তার মুখে আবার বড় বড় কথা, কথা বন্ধ হয়ে যাবে। ওই পবিত্র রায়ের চোখ দুটো হিংস্র হাইনার মতো জল জল করে জ্বলে, আর বুড়ি সেই চোখের দিকে তাকালেই বুঝতে পারবে কত ধানে কত চাল। চাল বানচাল করে দিতে না পারলে ওই সত্য মাস্টার আমার হিসেবটাকে গরমিল করে দেবে। সত্য মাস্টারের সততাকে আমার বৃত্তের কষাইখানায় ফেলে আমি ফালা ফালা করে কাটবো। সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, শুনবে, কিন্তু কেউই প্রতিবাদ করতে এগিয়ে আসবে না। এসে পড়েছি গো, সময় মতো আমি ঠিক এসে পড়েছি। পথে কোনো অসুবিধা হয়নি, নাক বরাবর রাস্তা, পা বাড়ালাম আর সোজা চলে এলাম। মানে আমি তো পুরো হারে ভেলকি দেখাবো গো। মানে খাবিয়ে বললো ঠিললেন, এসে গেছে বুড়ির ঠ্যাং। খাবিয়ে বললো ঠিললেন, এসে গেছে বুড়ির ঠ্যাং। ভাঙবো মাথায় তোর বেল, ও পবিত্র দেখবি কেমন বুড়ি খেয়ে। পবিত্র দেখবি কেমন বুড়ি খেয়ে। খাবিয়ে বললো ঠিললেন, এসে গেছে বুড়ির ঠ্যাং। খাবিয়ে বললো ঠিললেন, এসে গেছে বুড়ির ঠ্যাং। ভাঙবো মাথায় তোর বেল, ও পবিত্র দেখবি কেমন বুড়ি খেয়ে। পবিত্র দেখবি কেমন বুড়ি খেয়ে। পার্লামেন্ট যাবে, পঞ্চায়েত যাবে, চুষবি জেলে বসে আমরা। পার্লামেন্ট যাবে, পঞ্চায়েত যাবে, চুষবি জেলে বসে আমরা। তোর সব পাপের ফল তুই পাবি এবার, বুঝবি সেই ফলের জ্বালা। পড়াবো কোমরে দড়ি, কে উঠবো পালোহরি। পড়াবো কোমরে দড়ি, কে উঠবো পালোহরি। ভাঙবো মাথায় তোর বেল, ও পবিত্র দেখবি কেমন বুড়ি খেয়ে। 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 কে তোমাকে ঢুকতে দিচ্ছে? কি চাই, কি চাই এখানে? কাজ চাই গো, কাজ। তোমার বাড়িতে বাসন মাজবো, ঘর মুছবো, তোমার জামা কাপড় সমস্ত ধুয়ে কেচে পরিষ্কার করে দেবো, এমনকি তোমার গা হাত পা টিপে দেবো। স্টপ ইট! যেই পথ দিয়ে এখানে ঢুকেছো সেই পথে বাড়ি ফিরে যাও। এখানে তোমার জন্য কোনো রকম কোনো কাজ নেই। কেন গো বাছা, তুমি শুধু ওই যুবতী মেয়েদেরই কাজ দাও, আমাদের মতন বয়স্ক মানুষদের নয়, তাই না? তার মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি আমার নাতনি, সেই তো আমাকে বললে থাক মা, কাল বরং একবার পবিত্র বাবুর বাড়িতে এসো, উনাকে বলে ঠিক তোমার একটা কাজের ব্যবস্থা করে দেব। নাতনি? কে তোমার নাতনি? যাকে তুমি একদম শেষ করে দেছো।
না 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 না, যাকে যাকে তুমি একদম শেষে কাজে ঢুকিয়েছো, আমি সে ললিতার কথা বলছি গো। ও বাচ্চা কোথায় আছে, একটু ডেকে দাও না গো বাচ্চা, তাহলে সবটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে যে সে আমাকে ডেকে পাঠিয়েছিল কি না। আমি ওই ললিতা ফলিতা নামে কাউকে চিনি না। চেনো না, নাকি চেনাও না, চেনার বান করছো তুমি। এই বুড়ি, এই তুমি কি বলতে চাইছো বলো তো? বলতে চাইছি তোমার গুণের কথা গো। তুমি কি তোমার গুণের আগুনে তাকে মেরে দেব, একদম জানের শেষ করে দেব। কথা না বাড়িয়ে যেই পথ দিয়ে এখানে ঢুকেছো সেই পথই বাড়ি ফিরে যাও। এখানে তোমার জন্য কোনো রকম কোনো কাজ নেই। যখন দিবেই না তখন তখন না হয় চলেই যাবো বাচ্চা। তবে একা যাবনি বাপু, একা যাবনি, সঙ্গে আমার নাতনি তারাও নিয়ে যাব। যেখানে ও ঠাকুমার কাজ নেই সেখানে আর ও থেকেই বা কি করবে বলতে পারো বাচ্চা? পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সবাই জানে আমার চরিত্র। পুণ্যর ছেলে পবিত্র। এই পবিত্র রায় ডেরাতে ঢোকা ভীষণ সহজ। আসবে সবাই নিজেদের ইচ্ছায়, কিন্তু বেরোতে হবে আমার ইশারায়। তাই নাতনির শোক ভুলে গিয়ে যেই পথ দিয়ে এখানে ঢুকেছে সেই পথে বাড়ি ফিরে যাও। কারণ ছুঁচো মেরে হাত গন্ধ আমি করি না। আর আমার কথার অবাধ্য যদি হয়েছ, না হলে কি করবি রে শালা শুয়োরের বাচ্চা? কে তুমি? নন্দিনী চ্যাটার্জি। সাধারণ মানুষের কাছে আমি দারুণ এনার্জি, আর তোদের মতো শয়তানদের কাছে অ্যালার্জি। এনার্জি উৎসাহ বাড়ায় আর অ্যালার্জি চুলকায়। তুইও চলকাছিস, চলকে ঘা করেছিস, সারাতে পারিসনি। আর সেই ঘা সারাতেই আমি এখানে এসেছি। আগুন নিয়ে খেলতে যাবি না, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। জল কখনো আগুনকে ভয় পায় না রে শয়তান। ভয়ঙ্কর দাবানলকেও নিভিয়ে দিতে পারে বৃষ্টির জল। এদেশের মেয়েদের চোখ থেকে তুই যত জল ধরিয়েছিস সেই জল এখন প্লাবন হয়ে ভাসিয়ে নিয়ে যাবে তোর জীবনের সমস্ত জয়গান। থমকে যাবে তোর পথ চলা। এতদিন তুই যেটা ফুল ভেবে এসেছিলিস না, আজ থেকে সেটাই হবে তোর জীবনের সবচেয়ে বড় ভুল। অনেক পাপ তুই করেছিস, আর নয় তোর পাপ সাম্রাজ্যকে ধ্বংস করতে ওই ললিতা লসই হবে আমার প্রথম ট্রাম কার্ড। কথা দিচ্ছি পবিত্র রায়, আজ থেকে তোকেই মেটাতে হবে তোর সমস্ত পাপের দায়। আর এটাই এই নন্দিনী চ্যাটার্জির একমাত্র রায়। রায় দেবে শিমুলতলার মানুষ। অনেক হয়েছে, আর নয়। পবিত্র রায়ের এই অন্যায় অত্যাচার বন্ধ করার সময় হয়েছে। কিন্তু ও যে বড় শক্তিশালী মাস্টারমশাই, আপনি একা একা ওর বিরুদ্ধে কত লড়বেন বলুন তো? এইভাবে চলতে থাকলে তো আপনি ওর কাছে টার্গেট হয়ে যাবেন। তুমি কি বলছো পলাশ? চোখের সামনে এইসব অন্যায় অত্যাচার দেখার পরেও আমাকে চোখ বন্ধ করে ঘরে বসে থাকতে হবে? কিন্তু মাস্টারমশাই, কোনো কিন্তু নয় পলাশ। শিক্ষিত মানুষদের কাজ শুধু নিজেরা শিক্ষিত হলে চলবে না, এই সমাজ থেকে অশিক্ষাকে দূর করে গড়ে তুলতে হবে একটা শিক্ষিত সমাজ। আর আমি নিজে একজন শিক্ষক হয়ে সে কথা ভুলে যাই কেমন করে? কিন্তু শিমুলতলার কেউ এই শয়তানটার বিপক্ষে যেতে রাজি হবে না। ওর দাপটে সারা শিমুলতলা ভয় কাঁপে, এমনকি এখানকার প্রশাসনকেও ও নিজের আয়ত্তে করে রেখেছে। কিন্তু অত্যাচারে বাধা না পড়লে অত্যাচারী শাস্তি যে অনিবার্য হয়ে পড়বে। তুমি এক কাজ করো পলাশ, তুমি গ্রামের মানুষদের সাহস যোগাও, আর বাকিটা আমার উপর ছেড়ে দাও। নইলে যে এই গ্রামের অবশিষ্ট মেয়েরাও ললিতার মতো মান সম্মান হারিয়ে মৃত্যুর কোল ঢলে পড়বে। আর এই অন্যায় অত্যাচারের থাকবে না কোনো প্রমাণ। ছোটবেলা থেকে আপনার আদর্শে বড় হয়েছি মাস্টারমশাই, তাই আজ আমি আপনাকে একটা কথা দিচ্ছি, আপনার এই সত্যের লড়াইয়ে আর কেউ আপনার পাশে থাকুক বা না থাকুক, আপনার এই অনুগত ছাত্র সবসময় আপনার পাশেই থাকবে। আর আপনার স্বপ্ন এই শিমুলতলায় বিনা পয়সায় ইংরেজি শিক্ষা স্কুল গড়ে তোলা, সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করবই। তোমাদের মতো ছাত্ররা এখন এই বাংলার বুকে আছো বলেই তো আমাদের মতো শিক্ষকদের শিক্ষার প্রতি বিশ্বাসটা অটুট রয়েছে পলাশ। আচ্ছা, মাসিমাকে তো দেখতে পাচ্ছি না। ও তোমার মাসিমা তো ছেলে আসার আনন্দে ঠাকুর ঘরে বসে পুজো করছে। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা হস্তে আসি মুনিবর, নারায়ণ সাক্ষাতে কহিলেন বিস্তর। বলো মাগো এ তোমার কেমন বিচার, চঞ্চলা চপলা হয়ে ফিরো দ্বারে দ্বার।
আসবে, এখনো তো কোনো পাত্তাই নেই। সাবিত্রী, চিন্তা করো না, রাত যখন বলেছে সকালে আসবে তখন নিশ্চয়ই আসবে। আরে বাবা, সত্য মাস্টারের ছেলের কথা কখনো নড়চড় হয় না। শুনলে পালাস তোমার মাস্টারমশাই কথা শুনলে? এটা কিন্তু আমি একেবারে মানতে পারলাম না মাস্টারমশাই। যতই হোক ছেলেদের কাছে কিন্তু বাবার থেকে মায়ের প্রাধান্যটাই বেশি থাকে। ঠিক আছে, তোমার বন্ধু হলেই প্রমাণ হয়ে যাবে তার কাছে কে আগে, বাবা না মা। স্নেহের ছায়া ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা শোয়েও বুকে জড়িয়ে রাখে যে রাজ, স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা শোয়েও বুকে জড়িয়ে রাখে যে স্নেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে অনেক জ্বালা শোয়েও বুকে জড়িয়ে রাখে যে তারিয়া চলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে মা, ও মা, আমার মা, ও মা, আমার মা। তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম মা, ও মা। তোমার কোলে জন্ম নিয়ে ধন্য হলাম, মমতার ছোঁয়া পেয়ে স্বর্গ পেলাম। ফোটালে মুখে ভাষা, দু চোখে দিলে আশা, তোমারই চরণে মা করি গো প্রণাম মা, ও মা, আমার মা, ও মা, আমার মা। মা, থাক, প্রথমে যখন মাকে প্রণাম করছো তখন মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে নাও। আমার আশীর্বাদে কি দরকার? দেখলে তো পালাস তোমার মাস্টারমশাই কেমন হিংসুটে। আমার কাছে তোমরা দুজনেই যে ঈশ্বর স্বরূপ গো বাবা। থাক বাবু থাক। তা হ্যাঁ রে, তোর তো দেরি হলো কেন? তোর মা তো তোর চিন্তায় একেবারে অস্থির। না, আসলে ইউনিভার্সিটিতে ফাইনাল প্রজেক্টটা জমা দিতে গিয়েই একটু দেরি হয়ে গেল। এইটাই তো আমার কপাল, স্বামী সারা জীবন স্কুল আর ছাত্র পিটিয়ে যাবে, ছেলে গবেষণা করবে বলি আমার দিকে কারো নজর আছে? সত্যি রাজ, মাসিমা তো ঠিক কথাই বলেছে। মায়ের কষ্টের কারণটা আমি বুঝি রে পলাশ, কিন্তু কি করি বল? ফাইনাল ইয়ার 30 এসে তোর ডুবাই কি করে? আর মা তো মাত্র কয়েকটা মাস, তারপর তো আমি তোমার কাছে এসেই থাকবো নাকি? একটা টাকা ছেলে ভোলানো কথা বলতে হবে না, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেয়ে নেবে। সে তো খাবোই, শহরে থেকে তোমার হাতে রান্না যে কি মিস করেছি। তা বাবা, আজকের খাবারের মেনু সব তোর পছন্দের। আরে এটাই তো স্বাভাবিক। সে তো খাবোই। তা পলাশ, তুই খাবি তো? না রে, আজ তো আমার হবে না। তোর সাথে দেখা কৌরলে তো এসেছিলাম। মাস্টারমশাই, মাসিমা, এখন আমি আসি। সাবিত্রী, ওকে জোর করো না, ওর অনেক কাজ আছে। তুমি এসো পলাশ। কি হয়েছে বাবা? আবার কি কোনো গন্ডগোল? না মানে তেমন কিছু না পলাশ। আমি আসি মাস্টারমশাই। বাবা, বাবা তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? মা, আরে তোর বাবা আমাকে কিছু বলে যে আমি শুনবো? ও সাবিত্রী, ছেলেটা কতদিন পর বাড়ি এলো, যাও ওকে খেতে দাও। বাবা বলো না বাবা, কি হয়েছে? আমি যদি কিছু করতে পারি তাহলে? এই সমস্যা 1 মিনিট মেনে রাখ। যা করছো কথা, তুই খেয়ে দে, বিশ্রাম নে। আমি স্কুল থেকে ফিরে তোকে সব কথা বলবো, কেমন? আসছি রে। বাবা, বাবা যেও না বাবা, শুনে যাও। বাবার চোখ মুখ কিন্তু ভালো কিছু ইঙ্গিত দিল না মা। মা, মা আমার মনে হয় গ্রামে আবার নতুন করে কোনো গন্ডগোল শুরু হয়েছে। সারা জীবনেই তো তোর বাবা গ্রামের সমস্ত গন্ডগোলে মাথা গলিয়েছে, এ আবার নতুন কথা কি বলতো? বাদ দেও সব কথা। এই শোন না, এখন বল না তুই কে? এই তোর চেহারাটা তো খারাপ হয়ে গেল কি করে? শহরে বোধহয় ভালো করে খাওয়া দাওয়া করতি না, তাই না? আমাকে নিয়ে তোমার এই দুশ্চিন্তাটা আর গেল না মা। আচ্ছা আচ্ছা মা, আমি কি সেই ছোট্টটি আছি? হ্যাঁ বাবা, ছোট্টটি আছো, কারণ প্রত্যেক বাবা মায়ের কাছে তাদের সন্তানরা চিরকাল ছোট্ট থাকে। এই শোন না, একটা কথা বলবো, এই যে শহরে থেকে তুই পড়াশোনা করছিস, এই পড়াশোনা শেষ করে তুই কি শহরেই চাকরি করবি? তুমি পাগল হয়েছো মা? যারা ছোট থেকে গ্রামের মধ্যে প্রাণ খুঁজে পেয়েছে তাদের যে শহর কখনোই ভালো লাগতে পারে না। আর তাই তো শহরের সেই শক্ত পাথরের উপর দাঁড়ালেও পুরানো সেই গোবিন্দপুর সুতানুটির মতো গ্রামের অস্তিত্বকে অনুভব করি। হ্যাঁ গো মা,
মা জানো, সকাল হলেই মিস করি মোরগের আওয়াজ, পুষ্পধানের গন্ধ, দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত, পুকুরে ডুব দিয়ে স্নান, মায়ের হাতের জমি রান্না, বাবার ছাত্র পড়ানোর শব্দ, এগুলো নিয়েই যে আমি বাঁচতে চাই গো মা। এই সুখকর স্মৃতিগুলোই যদি জীবন থেকে চলে যায় তাহলে পড়ে থাকবে কি? তাই তো শহরের দম বন্ধকর পরিবেশে যখন শান্তির নিঃশ্বাস খোঁজার চেষ্টা করি, যখন মন খারাপের দিনে ভালো থাকার রসদের খোঁজ করি, ঠিক তখনই রবীন্দ্রনাথ ঠাকুরের বলা সেই কথাগুলো আমার মনে পড়ে যায়। পড়ন্ত বিকেলে যা তুমি আমায় গিয়ে শোনাতে। রাজ, চারা ওই রাঙা মাটির মনে রাখবো না, এগুলো নিয়ে যে আমি বাঁচতে চাই গো মা। এই গায়ের মাটি আর মায়ের আঁচল, এই যে আমার একান্ত আপন মা। হ্যালো, কে বলছেন আপনি? মা তুমি একটু দাঁড়াও না। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে সেটা বল না। কে ফোন করেছিল জানি না মা, তবে বাবাকে মেরে ফেলার হুমকি দিল। না, তুমি ভাবলে কি করে তোমার প্রস্তাব আমি সহমত প্রকাশ করব? চ্যাটার্জি ইন্টারন্যাশনাল কোম্পানি মালিক বীরেশ্বর চ্যাটার্জির একমাত্র মেয়ে হয়ে তুমি কিনা শেষে সামান্য একজন স্কুল শিক্ষকের ছেলের সঙ্গে ভালোবাসা সম্পর্কে জড়ালে কিভাবে? ভালোবাসা অর্থ প্রতিপত্তি থেকে হয় না ড্যাড, ভালোবাসা হয় একে অপরের মনের মিলন থেকে, আর এটাই চিরন্তন সত্য। তোমার কাছে কি এখন আমাকে সত্য মিথ্যের পাঠ শিখতে হবে না? না ড্যাড, আমি শুধু বলতে চাইছি রাজের সাথে সম্পর্কে জড়িয়ে আমি কোনো ভুল কাজ করিনি। তাছাড়া অর্থ দিয়ে সম্পর্ক হয় না ড্যাড, সম্পর্ক হয় একে অপরের প্রতি বিশ্বাস থেকে। তোমার কাছে কি আমার মান সম্মানের কোনো দাম নেই? কে বলেছে নেই ড্যাড? তবে আমি মনে করি না রাজের বাবা স্কুল শিক্ষক বলে তাতে করে তোমার মান সম্মানের হানি হবে। তাছাড়া যে সমাজে শিক্ষকদের কোনো দাম নেই, সেই সমাজ আর যাই হোক কখনো প্রগতিশীল সমাজ হতে পারে না। ড্যাডি, সমাজের দিকে না তাকিয়ে একবার শুধু নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখো না ড্যাডি, তাকিয়ে দেখো তার ভালো লাগা ভালোবাসার দিকে। তাহলেই অন্ধ সমাজের মোহটা কেটে গিয়ে দিনের আলোর মতন আসল সত্যিটা তোমার সামনে বেরিয়ে আসবে। আসল সত্যি একটাই, তুমি বীরেশ্বর চ্যাটার্জির একমাত্র মেয়ে। তোমার মা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসিনি। তোমাকে কোনোদিনও তোমার মায়ের অভাবটা বুঝতে দিইনি। তোমাকে আমি মানুষের মতো মানুষ করবার চেষ্টা করেছি, এরপরেও তুমি। আমি তো জানি ড্যাডি, আমি যখন যা চেয়েছি তাই পেয়েছি, আর আজ এটাও জানি তুমি তোমার মেয়ের মনের কথাটা ঠিক বুঝতে পারবে। আর তাই তোমার স্বাধীনতায় কখনো কোনোদিনের জন্য আমি হস্তক্ষেপ করিনি। নিজের ইচ্ছায় ক্ষমতার জোরে একটা চাকরি করছো, তার মানে এই নয় যে ওই ছাপোষা চাকরিটাতে আমি ভীষণভাবে খুশি হয়েছি। এরপরও তুমি। রাজ খুব ভালো ছেলে ড্যাডি, তুমি একবার ওর সাথে কথা বলে দেখো, তাহলেই সব। হাউ ডিয়ার ইউ! তুমি ভাবলে কি করে ওই ছেলের সঙ্গে আমি দেখা করব? কি মুরদ আছে? বড় লোকের মেয়ে দেখে জিপটা লাগ করে উঠেছে, তাই না? আমি কাকে দেখছি? তুমি আমার সুপার হিরো, আমার আইডল। তুমি আমাকে শিখিয়েছিলে মানুষকে ভালোবাসতে, কাউকে ছোট নজরে না দেখতে। আর আজ তুমি। আমি তোমাকে বলেছিলাম মানুষের সঙ্গে মেলামেশা করতে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করতে, কিন্তু কখনো কোনো দিনের জন্য বলিনি কারোর সঙ্গে প্রেম করতে। কি নাম বলে? রাজ। আচ্ছা, কত টাকা পেলে ও তোমাকে মুক্তি দেবে বলো তো? ওদের সারা জীবনে যত টাকা লাগে আমি দেব, কিন্তু ভিখিরির ঘরে আমার সম্পদকে আমি কোনো অবস্থায় তুলে দেব না।
তার মানে আজ তুমি আমাকে ভুল প্রমাণ করে দিলে যে তুমি আমার ড্যাডি নয়, আমার ড্যাডি হতে পারো না। ড্যাডি, গরিব মানুষের কাছে অর্থ না থাকতে পারে, কিন্তু ভালোবাসার পুঁজি তোমাদের মতন বড় লোকেদের থেকে অনেক অনেক বেশি। তোমরা বড় লোকেরা মনে করো অর্থ দিয়ে বোধহয় যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাই না ড্যাড? তাই এতই যদি তোমার অর্থের জোর, তাহলে সেই অর্থের জোরে তুমি আমার মাকে আমার কাছে কেন ফিরিয়ে দিতে পারলে না ড্যাডি? কেন তাকে মরতে দিলে ড্যাডি? বলো না ড্যাডি, কেন? ড্যাডি অর্থ তো দুদিনের, কিন্তু সম্পর্ক চিরস্থায়ী। তাই তো অর্থের সঙ্গে সম্পর্কের লড়াইতে আমি সম্পর্ককে এগিয়ে রাখতে চাই ড্যাডি। তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত? আমি তো আমার ড্যাডির শিক্ষাকে ছোট করতে পারবো না, তাই তো আমার ড্যাডির শিক্ষাকে মাথায় নিয়ে বলছি এটাই আমার শেষ সিদ্ধান্ত। তোমার এই সিদ্ধান্ত যেন তোমার সঙ্গে আমার সম্পর্কে কিন্তু বিচ্ছেদ পর্যন্ত ঘটতে পারে। এখন তোমার সামনে একটাই পথ খোলা, নিজের ভালোবাসা না তোমার বাবার ভালোবাসা। জীবনে যে কখনো এমন দিন আসবে তা তো আমি কল্পনাও করতে পারিনি। নিজের ভালোবাসা পেতে গেলে আমাকে যে বাবার ভালোবাসাকে হারাতে হবে তা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাই তো নিজের প্রতিশ্রুতিতে অটুট থাকতে আর আমার বাবার শিক্ষাকে মাথায় নিয়ে আমি বলছি আমি রাজকেই বিয়ে করবো ড্যাড। আমি রাজকেই। বেরিয়ে যাও, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কখনো তোমার মুখটাকে দেখতে না হয়। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমার মৃত্যুর পর তোমার হাত থেকে যেন আমার মুখে আগুনটা না নিতে হয়। আউট, আই সে গেট আউট। ড্যাডি কথা শোনো, ড্যাডি কথা শোনো। কি বলে গেলে ড্যাডি? কি বলে গেলে তুমি? তুমি আমাকে কোন পরীক্ষার সম্মুখীন করলে ঠাকুর? কোন পরীক্ষার সম্মুখীন করলে তুমি আমার? এ কি স্বপ্ন নাকি সত্যি? কে বলে দেবে আমায়? এ কি জন্ম নাকি মৃত্যু? কে বুঝিয়ে দেবে আমায়? যা 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 ভুলে যা, আমি গতর খাটিয়ে খাই, সেই আমাকে বলে কিনা আমি চোর। নিকুচি করি এমন কাজে আসুগা সত্য মাস্টার পরিষ্কার শুনিয়ে দেব, আমি আর রান্না করতে পারবো না। পারিব না এ কথাটি বলিও না, আর একবার না পারিলে
দেখো শতবার। আচ্ছা পদ্ম, এই কথা তোকে কতবার শিখিয়েছি, অথচ তুই পারবো নি। আমার সত্যি কথা শোনো মাস্টার, এ কাজ করতে আমি পারবো নি। এই আমার 3 সত্যি। সত্যি শুনলাম, এবার আসল কথা বলবি? কি বলবো? তোমার স্কুল ছেলে মেয়ে মিলে আজ 200 জন, আর হাতে মাত্র 2 কেজি চাল। রান্না করলি একজনের ভাগে 10 দানা ভাতও জুটবে না। কি বলছিস পদ্ম? হিসেবের চাল তো কম হওয়ার কথা নয়। বলো আমি চুরি করি? না রে না পদ্ম, আমি চুরির কথা বলছি না। মাস্টার বলেছে। কে কি বলেছে তা আমি ভাবছি না, আমি ভাবছি শিক্ষাঙ্গনে এমন কুশিক্ষার ষড়যন্ত্র কে করলে, কার স্বার্থ লুকিয়েছে এখানে? কি করে কমে যাচ্ছে স্কুলে আসা মিড ডে মিলের চাল? শিক্ষার ঘরে শীত কাটছে কে? আমাকে জানতেই হবে স্কুলে আসা মিড ডে মিলের চাল কোথায় যাচ্ছে। আপনার বাড়িতে। তুমি আসল নামটা কালাচাঁদ হলেও সবাই আমাকে কালু বলে ডাকে, আর সেই কালু যা বলে সোজা কথায় সোজাসুজি ভাবেই বলে। বলবে না এখানে দাঁড়িয়ে, আর একটা কথাও বলবে না? কালু না বললেও আমি কিন্তু বলবো। ওই ছোট ছোট ছেলে মেয়েদের খাওয়ার কি ব্যবস্থা করবে? ভাতের মুখে ছাই, আর রান্না সেটা আজ হবে না। তা রান্না না হওয়ার কারণ নয়, ওটা সত্য মাস্টারের কারসাজি। মাস্টার মানুষ তো, তাই সুনিপুণ কায়দায় কাজটা সেরেছেন উনি। ধরি মাছ নাচুই পানি। তুমি পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সবাই জানে আমার চরিত্র। পুণ্যর ছেলে পবিত্র, পবিত্রতা নেই, আছে শুধু প্রতিহিংসা। আমি আজকের সমাজের অশনি সংকেত। আমি যে পথ দিয়ে যাই ঘাস পুড়ে যায়, আমার নিঃশ্বাসে নদীর জল পর্যন্ত শুকিয়ে আসে, আমার ইশারায় গাছের পাতা পর্যন্ত ঝরে যায়। আমি পাতা নই যে ঝরে পড়বো, জল নই যে শুকিয়ে যাব, ঘাস নই যে পুড়ে যাব। আমি সত্য প্রকাশ, সত্যকে প্রকাশ করা আমার মনুষ্যত্বের অধিকার। সততা আমার চেতনার চাবিকাঠি, আর শিক্ষা আমার জীবনের একমাত্র মূল্য। দাদা মাস্টার জ্ঞান নেই, তোমাদের জ্ঞান দেওয়ার মতো অজ্ঞান আমি নই। আমি শিক্ষক, শিক্ষা দিই। দেবেন না, এই শিক্ষাটাই আপনি দেবেন না। আপনার শিক্ষা দেওয়া বন্ধ। পবিত্র অপবিত্র। আপনার শিক্ষা গ্রামের মানুষকে অপবিত্র করে তুলেছে। আমি গ্রামের সুচিকিৎসার জন্য একটা নার্সিংহোম গড়ে তুলেছি, আর আপনার শিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামের মানুষজন সেই নার্সিংহোমটাকে ভেঙে দিতে চলেছে। আপনি নিজে একজন চোর হয়ে অপরকে বলছেন চোর। আপনার এই চোর খেলাটা আমি চিরদিনের মতন বন্ধ করে দেব, কারণ তুমি এসেছো ওই নার্সিং হোমটাকে বাঁচাতে আর জনসাধারণকে মারতে, কিন্তু পারবে না। সত্যিটা আমি সবাইকে জানিয়ে দিয়েছি, ওটা নার্সিং হোম নয়, ওটা কিডনি পাচারের গোপন প্রতিষ্ঠান। তাই তোমরা এসেছো হুমকি দিয়ে আমাকে ভয় দেখাতে। পবিত্র, ওসব হুমকি টুমকি আমি দেখাই না, ওসব বাচ্চা ছেলেদের কাজ। ওসব ভয়টা আমি দেখাই না, সব কাপুরুষরা দেখায়। আমি গঙ্গা জল দিই, গঙ্গা জল। এখন যেমন আপনাকে আমি গঙ্গা জল দেব। কালু কোনো কাজে ফাঁক রাখেনি দাদা, আমি সবকিছু রেডি করে না রাখলেও কোনো অসুবিধা ছিল না, কারণ আমি যখন যে সমস্ত কাজকর্ম করি না কেন তিথি নক্ষত্র পঞ্জিকা মেনেই করি। বলুন মাস্টারমশাই, আপনি কিভাবে মরতে চান? আপনি কি গুলি খেয়ে মরতে চান, না আপনাকে আমি গলা টিপে শেষ করে? না 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 না, গলা টিপে শেষ করলে আপনার আবার খুব কষ্ট হবে, আর এই বয়সে অত কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। মাস্টারমশাই, ও মাস্টারমশাই, মরার জন্য একটা সহজ উপায় বলুন না। আচ্ছা মাস্টারমশাই, তার আগে আপনি বলুন তো, আপনি কি নিজে নিজে মরবেন, না আমি আপনাকে মারবো? আমাকে মেরে তোরা বাঁচতে পারবি না জানোয়ার। জনগণ যাচ্ছে, তাদের চোখে ধরা পড়ছে তোদের শয়তানি। মিথ্যার বেশাত করে তোরা দখল নিতে পারবি না তোদেরই অরাজকতার অধিকার। এ তো হেভি কপচাচ্ছে। আরে কপচাতে দে না, বলির আগে পাঁঠাকে দেখিস নি করে ডাকে। তা কিছুক্ষণ পরে তো মাস্টারমশাই বলি হবে, তাই একটু ম্যামে করে নিচ্ছে। বলুন মাস্টারমশাই, বলুন আপনার জীবনে যাবতীয় যা কথাবার্তা আছে আপনি মনের সুখে বলুন, আমি শুনবো। শয়তান তুই! পঞ্চায়েত থেকে পার্লামেন্ট
সবাই সবাই জানে আমার চরিত্র। পণ্যর ছেলে পবিত্র, যে পবিত্র দিকে মেঘ তাকালে বৃষ্টি দিতে ভয় পায়, আগুন চলে উঠবার আগে নিভে যায়, অথচ সেই পবিত্র সামনে সত্য মাস্টার এখনো তার সততার মাথাটা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আছে, কিন্তু আর থাকবে না। সময় শুরু হয়ে গেছে মরার মহেন্দ্র যোগ। মহেন্দ্র যোগ। পৃথিবীর অঙ্ক থেকে সত্য মাস্টারকে করে দিলাম আজকের মতন আমি বিয়োগ। সত্য শেষ, শেষ হলো সততা। আর কিছুক্ষণ পর দাও 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 করে জ্বলে উঠবে শ্মশানে চিতায় সত্য মাস্টারের ডেড বডিটা। কালকের খবরের কাগজে হেডলাইন হবে, সন্ত্রাসবাদীর গুলিতে নিহত স্কুল শিক্ষক সত্য মাস্টার। আমি নিশ্চিন্ত মনে বলবো, এমন দেশ কোথাও খোঁজে পাবে না তুমি। সকল দেশের রানী শেষে আমার জন্মভূমি, শেষে আমার জন্মভূমি, শেষে আমার জন্মভূমি। বাঁচবে না এই শিমুলতলা গ্রামে, আর কেউ বাঁচবে না। ওই পবিত্র রায় যতদিন এই শিমুলতলার ভগবান না না মানে শয়তান হয়ে বসে থাকবে, ততদিন এই গ্রামে আর কেউ বাঁচতে পারবে না। কারণ উনি তো মানুষ নয়, জলে কুমির আর ডাঙার বাঘ। বাইরে থাকলে বন্দুকের গুলি, আর নার্সিংহোমের ভেতরে এলে ওষুধের গুলি। মরতে তোমায় হবেই বাছা, কারণ এ তো আর নার্সিংহোম নয়, পাতাল প্রবেশের পথ। পা দিলেই জমের বাড়ি। সত্য মাস্টারকে গুলি করা তো তাই এখনো ধরা পড়লো না কেন? জবাব চাই, জবাব দাও। সত্য মাস্টারকে গুলি করা তো তাই এখনো ধরা পড়লো না কেন? জবাব চাই, জবাব দাও। সত্য মাস্টারকে গুলি করা তো তাই এখনো ধরা পড়লো না কেন? জবাব চাই, জবাব দাও। ওই ওরা এসে পড়েছে, মাস্টার মশাই খবর পেয়ে ওরা সবাই এসে পড়েছে। ভেতরে মাত্র পুলিশ একজন, বাইরে পাবলিক বহুজন। কথাই বলে পাবলিকের মার কেওড়া তলা পার। তাই তো আমি ঠিক করলাম, আর আমি কিচ্ছু বলবো না, বোবা হয়ে থাকবো, কারণ বোবার কোনো শত্রু নাই। কিন্তু আমার কোন শত্রু কাজ করলো অফিসার? প্রথমত আমি অফিসার নই ম্যাডাম, আমি হাবিলদার। হাবিলদার নবরত্ন নস্কর। যে কটা কাজ আমার ভাগ্যে জোটে তার সব কটাই বড় দুষ্ট। দেখুন আমার স্বামীও করে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, দয়া করে কি একটা ডাক্তার ডাকা যাবে না? স্বামীকে বাঁচাতে যদি তাকে আপনি জমালয় নিয়ে আসেন, তাহলে জীবন তো হবে কি করে বলুন? তাহলে আপনি বলুন নবরত্ন বাবু, এই মরণাপন্ন রোগী কিনে এখন আমরা কোথায় যাব? ভালো কথা বলছি, হাসপাতালে নিয়ে যান, তাহলে যদি মাস্টারমশাই বাঁচায়। ওই শিমুলতলার হাসপাতালে কি কোনোদিন পা রেখেছেন আপনি? জানেন ওখানের অবস্থা কি? কুকুর বেড়াল সাপখোপের আস্তানা ওই হাসপাতাল। ওখানে কোনো মানুষের চিকিৎসা হয় বুঝি? হাসপাতালগুলোকে দেওয়া সরকারের কোটি কোটি টাকা কোথায় যায়? খোঁজ নিয়েছেন আপনারা? কেন ওগুলোর এমন দুরবস্থা? এর পেছনে কাদের হাত? খোঁজ নিয়েছেন কখনো? কি করে নেবে খোঁজ? খোঁজ নিতে গেলেই তো ওই পবিত্র রায় তাকে নিখোঁজ করে দেবে। খোঁজ একবার বাবাকে সুস্থ করে বাড়িতে নিয়ে যাই, তারপর শুরু করব আমার খেলা। তুমি কোনো চিন্তা করো না মা, কিচ্ছু হবে না বাবার। পলাশ তুই যে বলি নার্সিংহোমে তো জানাশোনা কেউ আছে, একবার ফোন করে দেখ না। আরে ফোনে পাচ্ছি না, সুইচ অফ বলছে। বাড়িতেও গেলাম, সেখানেও পর্যন্ত নেই। তাহলে এখন কি হবে? ব্যবস্থা তো কিছুটা করতেই হবে। পলাশ তুই বরং ওদিকটা দেখ, আমি এদিকটা দেখছি। ঠিক আছে দেখ। হ্যাঁ, আপনারা যতই চেষ্টা করুন না কেন, কাজের কাজ কিচ্ছু হবে। কি হবে আর না হবে সেটা সময় বলবে। শুনুন নবরত্ন বাবু, আপনার উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। জীবনে চলার পথে আপনার কাজে লাগতে পারে। ব্লেড খুব ধারালো, কিন্তু তা দিয়ে কখনো গাছ কাটা যায় না। কুঠার খুব শক্তিশালী, কিন্তু তা দিয়ে কখনো চুল কাটা যায় না। তেমনি প্রত্যেক বস্তু নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটি মানুষেরই রয়েছে অতুলনীয় প্রতিভা। তাই নিজ কর্মক্ষেত্রে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের অভিজ্ঞতাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। নিলাম আপনার কথাগুলো, নিলাম। জীবনে যদি কখনো কোনোদিন কোনো কাজে লাগাতে পারি। তুমি শান্ত হও মা, একদম চোখের জল ফেলবে না মা। আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। इस नर्सिंग होम में बार के डॉक्टर का नाम वर्जित है। কে আপনি? मैं इस नर्सिंग होम का केयरटेकर मनोज मल्लिक। লজ্জা করেন আপনার এই কথা বলছে? এতক্ষণ হয়ে গেল একজন ডাক্তার পর্যন্ত এলো না আমার বাবাকে দেখতে। যাকে জিজ্ঞেস করছে সেই বলছে ডাক্তার নেই, পরে আসবে। তা বলি কখন আসবে সেই ডাক্তার? আমার বাবা মারা গেলে। শুনে রাখুন মনোজ বাবু, আপনাদের এই গাফিলতির জন্য আমার বাবার যদি কিছু হয়, তাহলে কিন্তু আমি আপনাদের কাউকে ছেড়ে কথা বলবো না। জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো সব। नवरत्न जी, ये आदमी हमारे नर्सिंग होम में खड़ा होकर मुझको चुनौती दे रहे हैं, और अब खड़े खड़े इनकी बात सुन रहे हो? বলার থাকলে নিশ্চয়ই
বলতাম তার ডাক্তার আনতে আপনারাই বা এত দেরি করছেন কেন বলুন তো? না না শুনুন না, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আসলে ওর বাবার এই অবস্থা দেখে ওর মাথা কাজ করছে না। আপনি দয়া করে একটা ডাক্তার ডাকুন না। ক্যাব সারা পেমেন্ট ঠিক সে কর দিয়া। আসল কথাটা বলুন না। রোগের জীবন নয়, তার চেয়ে টাকার মূল্যটা আপনাদের কাছে অনেক বেশি, তাই না মনোজ বাবু? গ্রামীণ হাসপাতালগুলোকে অচল করে দিয়ে দিন রাত মানুষের জীবন নিয়ে জুয়া খেলায় নেমেছেন আপনারা। এই আপনাদের মতো ক্রিমিকেটগুলোর জন্যই চিকিৎসা ব্যবস্থা থেকে মানুষের ভরসা উঠতে শুরু করেছে। দারুণ চিকিৎসার নামে দিন রাত সাধারণ মানুষের জীবন নিয়ে আপনারা শুধু সওদা করে চলেছেন, সওদা। তবে শিমুলতলার মানুষের জীবন নিয়ে সওদা করার দিন এবার শেষ হবে। মা, তুমি কোনো চিন্তা করো না। আমি মহাভারতের অর্জুন নই, তবে আমি আজকের অর্জুন হব। আমার হাতে শক্তিশালী গান্ডীব না থাকতে পারে, আছে বাবার দেওয়া শিক্ষার জোর, যা দিয়ে লক্ষ্য ভেদ নয়, লক্ষ্য পূরণ করব। আমি প্রতিবাদের পতাকা হাতে নিয়ে প্রমাণ করব অন্যায়ের সাথে কোনো আপোষ নয়। আমি ডাক্তার আনতে যাচ্ছি, দেখি কে আমায় আটকায়। আমার কথা শুনে যান বাবু, এবার আপনি কি করবেন? পরে কিন্তু আবার আমার নামে পবিত্র বাবুর কাছে কোনো কমপ্লেন করবেন না, কারণ এখানে আমার কোনো হাত নেই। किसका कितना हाथ है अब मैं भी देखता हूँ। কি হয়েছে? এই তো ডাক্তার এসে গেছে। ডাক্তার, ও মা গো, তুমি আমার স্বামীকে বাঁচাও। আমার স্বামীকে তুমি বাঁচাও। বাচ্চা মরা তো উপরালার হাতে, আমি তো উপলক্ষ মাত্র। আর আপনার স্বামী মানে যে গুলি করা হয়েছে। সরি আন্টি, এই অপারেশনটা করা আমার পক্ষে সম্ভব হবে না। কেন মা তুমি এই কথা বলছো কেন? আসলে এটা সম্পূর্ণ পুলিশ কেস। আপনারা পুলিশের ডায়েরি করে পুলিশ পারমিশন না নিয়ে এলে ওই বডিতে আমি হাত লাগাতে পারবো না। নবরত্ন বাবু, ডায়েরি লিখে পারমিশন দেওয়া তো আমার কাজ নয় ম্যাডাম। তাছাড়া থানা তো এখন ফাঁকা, আমি ছাড়া বাকি সবাই ছুটি কাটাতে ব্যস্ত, কোনো কি উপায় নেই ম্যাডাম। সরি, আইনের বাইরে গিয়ে কোনো কাজ আমি করতে পারবো না। ঈশ্বর 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 কোথায় মাসিমা? ঈশ্বর এখন ফুটপাতে বসে ভিখিরিদের সাথে সাপ লুডো খেলছে। আর সেই খেলায় নির্ধারণ হয়ে যাচ্ছে কিছু নিঃস্ব অসহায় মানুষ যারা মইবে সাপের মুখে ওপরে ওঠার আগেই মুখ থুবড়ে পড়ে হারিয়ে যাচ্ছে অন্ধকার থেকে অন্ধকারে। আর এর জন্য দায়ী এনারাই। কথাটা কি আপনি আমাকে বললেন? আমার তো তাই মনে হয়। জানেন আমি কে? জানি ম্যাডাম, জানি আপনি ডাক্তার, কিন্তু ম্যাডাম পকেটে ডিগ্রি আর গলায় স্টেথোস্কোপ ঝোলালেই যে ডাক্তার হওয়া যায় না ম্যাডাম। ডাক্তার হতে গেলে আগে সেবার মন্ত্রে দীক্ষা নিতে হয়। কি ব্যাট করছে মাইরি, বলে ছক্কা। আমাকে জ্ঞান দেওয়ার আপনি কে? নন্দিনী চ্যাটার্জি, কখনো এনার্জি কখনো অ্যালার্জি। তাই শেষবারের মতো জিজ্ঞাসা করছি, আপনি মাস্টারমশাইয়ের অপারেশনটা করবেন কিনা বলুন। করবো না তো বলিনি, এটা পুলিশ কেস। অসাধারণ বললেন মাইরি। একজন মানুষ গুলিবিদ্ধ হয়ে নার্সিংহোমের বেডে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর আপনি তার চিকিৎসা না করেই পুলিশ কেসের অজুহাত দেখাচ্ছেন। আচ্ছা ম্যাডাম, এটাই কি আপনাদের ডাক্তারের ধর্ম? আমি আইনের কথা বলছি, আর আইন মেনে চলাটাই আমাদের ধর্ম। কোন আইনের কথা বলছেন বলুন তো? কোন আইনের কথা বলছেন আপনি? আইন বলে দিয়েছে যে আমাদের হস্তক্ষেপ ছাড়া কোনো মরণাপন্ন রোগীকে বাঁচানো যাবে না। যদি সে মরেও যায় তাতেও নাকি তার গায়ে হাত পর্যন্ত দেওয়া যাবে না। কি হলো বলুন? শুনুন, আমার কর্তব্য আমি আপনার কাছ থেকে শিখবো না। এ তোমার কেমন বিচার ঠাকুর? চোখের সামনে তো মানুষটা শেষ হয়ে যাচ্ছে, আর আমি চুপচাপ বসে দেখবো। নবরত্ন বাবু, থানার বড় বাবু মন্দারমণিতে সমুদ্রে জলে ডুবতে বেড়াচ্ছে। হাই বুঝি, তাহলে তো আমার আর কিচ্ছু করার রইল না। অপারেশনটা তাহলে আমাকেই করতে হবে। তার মানে আপনি কি করলেন? নার্স, কোনো লাভ হবে না ম্যাডাম, কোনো লাভ হবে না। আচ্ছা নবরত্ন বাবু, এটা তো অ্যাটেম্প টু মার্ডার কেস হতে পারে। একদম তাই। তার মানে পুলিশ কেস। আগে বড়বাবু মন্দারমণি থেকে পারমিশন দেবেন, তারপর আপনার হাতটা ব্যান্ডেজ হবে ম্যাডাম। বড়বাবু তো পরশু আসবেন, সেলাইটাও পরশুই হবে। কি ম্যাডাম, তাই তো? পরশু পর্যন্ত ব্যবস্থা থাকলে তো আমি মারা যাবো। এইটুকু রক্ততেই আপনি মৃত্যুর ভয় পেয়ে গেলেন। আপনার হাতে তো তবু পরশু অব্দি সময় আছে, কিন্তু মাস্টারমশাইয়ের হাতে যে সময় খুব কম। আর আইনের কথা বলছেন, আইন বলে আগে চিকিৎসা, তারপর বিচার। বেশ, আপনার রোগীকে নিয়ে ওটি রুমে আসুন, আমি হাতটা ড্রেসিং করেই আসছি। এ তো শুধু ব্যাট হাতে ছক্কা নয়, বল হাতে গ্রিন বল। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তুমি সারা জীবন আমাদের অনেক উপকার করবে। না মাসিমা, আমি আপনার ঘরের লক্ষ্মী হতে চাই না। আমি যে আপনার কে মা? না কিছু না মাসিমা, চলুন তো আগে মাস্টারমশাইকে নিয়ে আসি। মা, এই তো মা, বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে শুনলাম। ওদিকে তো আমি কোনো ডাক্তারই খুঁজে পেলাম না। কি করে হলো মা এমন মিরাকেল? আরে স্বয়ং ঈশ্বর সময় মতো এক দেবদূতকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। কে এসে? ওই ওখানে দাঁড়িয়ে আছে, যার জন্য তোর বাবা প্রাণে বেঁচে গেল আমার স্মৃতির সিঁদুর।
আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেবো? এই রাত তোরা কথা বল, আমি বরং তোর বাবার যেখানে অপারেশন হচ্ছে সেখানে যাচ্ছি। তুমি যাও মা, আমি এক্ষুনি আসছি। একে তুমি তুমি এখানে? আমি তো তোমাকে কথা দিয়েছিলাম রাজ, আনন্দের সময় না হোক, দুঃখের সময় তোমার পাশে আমাকে ঠিক পাবে। করুণা করলে বলো, আর তা তো করবেই। বড় লোকেরা তো গরিবদের করুণাই করে, তাই না? তুমি আমার বাবার বলা কথাগুলো আমাকে বলতে চেও না রাজ। তোমার বাবার কথাগুলোই যদি তোমার কথা না হতো তাহলে তাহলে কি করে পারলে আমাকে ছেড়ে যেতে? আমি তো তোমাকে ছেড়ে যাইনি রাজ, বরং তুমি তো আমায় ছেড়ে চলে গেছো। একবারের জন্য জানতে চেয়েছিলে রাজ আমি কি চাই? জানার অবকাশ তোমার বাবা দিলে তো। অর্থের অহংকারে সে যে মানুষকে মানুষ বলেই মনে করে না। আর সত্যি তো, কত বড় লোকের মেয়ে তুমি। আমার মতো একজন ছাপোষা স্কুল শিক্ষকের ছেলের সাথে সারাটা জীবন তুমি কাটাবে বা কি করে? ভালোবাসা কি অর্থ দিয়ে মাপা যায় রাজ? এই দুনিয়ায় ভালোবাসার জড়ি বোধহয় অর্থের কাছে বড় ফিকে। আর তাই তো এক মুহূর্তে আমাদের সম্পর্কটা কেমন ভেঙে গেল। সেই ভাঙা সম্পর্কটা কি আর একবারের জন্য জোড়া লাগানো যায় না রাজ? ভাঙা কাজকে যতই জোড়া লাগাতে চাও না কেন, তাতে যে দাগ থেকেই যায় নন্দিনী। তুমি কি তোমার ফেরানো মুখটা আর একবারের জন্য ঘোরাবে না? দেখবে না আমার চোখের ভেতরে কি অনুভূতি অপেক্ষা করে আছে তোমার জন্য? সেই চোখ যে আজ আমার নষ্ট হয়ে গেছে। যেদিন সত্যিকারের যোগ্য হয়ে তোমার বাবার কাছে গিয়ে তোমার হাত চাইতে পারবো, সেদিন না হয় নতুন করে আবার মুখ ফেরাবো। বেশ, আমি না হয় সেই দিনটার অপেক্ষাতেই রইলাম। দেখি সেই কপাল আমার আছে কি না। নন্দিনী, যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি। যে পথে আমি যেতে না চাই, তবু সে পথে বারে বারে আসি। যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি। যে পথে আমি যেতে না চাই, তবু সে পথে বারে বারে আসি। তুমি সাথী হয়ে এলে আমার নয়ন ভরে, জীবন ভরে। রাখবো তোমায় আপন করে, সুখে দুঃখে দেখবো তোমায় প্রেমের প্রদীপ জেলে। আমার নন্দিনী তুমি আমার সাথী হয়ে এলে। শুয়োরের বাচ্চা, সত্য মাস্টার কিভাবে বেঁচে গেল বল? আমি কিছু করিনি দাদা। শালা তুই করিসনি, তাহলে করলোটাকে? আমার অর্ডার দেওয়া ছিল নার্সিং হোম থেকে যেন সত্য মাস্টার ডেড বডিটা বের হয়, তাহলে সুস্থ হয়ে বাড়ি ফিরলো কি করে? কেউ অপারেশন করে বাঁচিয়েছে? ওই সত্য মাস্টারকে অপারেশন করে বাঁচিয়েছেন ওই নিশা। ওর এত বড় দুঃসাহস হলো কি করে? তার মানে নিশার পাখনা গজিয়েছে। ওই পাখনাটাকে ছাটার ব্যবস্থা করতে হবে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে ওই পাখনা গজানোর মূল উৎস কোথায়। পলাশ মানে? হ্যাঁ দাদা, ওই নিশা ম্যাডামের কোন পলাশের প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর তাই সত্য মাস্টারের আদর্শে ছোঁয়া প্রবেশ করেছে।
না 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 না, এইভাবে যদি সত্যের আলো মিথ্যের অন্ধকারে প্রবেশ করতে শুরু করে তাহলে আমার বিপদ যে আসন্ন, আর আমাকে যে বিপদে ফেলতে চাইবে তার জীবনে আমি মহাবিপদ নেমে আসবে। তা নিশা ডার্লিং এখন কোথায়? সে এখন কোন বাগানে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছে শুনি? দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনী আসবে কখন? দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনী আসবে কখন? এ মনে জাগে বের হচ্ছে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনেই জীবনে আসবে কখন? এ মনে জাগে বিরহ যে আশা তোমায় খোঁজে, সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনেই জীবনে আসবে কখন? কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন? আজকে কাছে চাই তোমাকে, বুঝেছি এখন তুমি কত যে আপন। দূরে গিয়ে তাই কি এত কাছে আসা, ভালোবাসা এলো জীবনে প্রথম। দিন আসে দিন যায় তোমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন? লা 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 আমি জানতাম নিশা তুমি মাস্টারমশাইকে ঠিক বাঁচিয়ে তুলবে। কিন্তু আমি যে নিরুপায় ছিলাম পলাশ, ওই নন্দিনী চ্যাটার্জির কথায়। নিরুপায় না হলে তুমি সত্যিই অপারেশনটা করতে না? করতে পারতাম না পলাশ, কারণ ওই অপারেশনটা না করার অর্ডার এসেছিল উপর থেকে। কে করেছিল এই অর্ডার? কে আবার? ওই শয়তান পবিত্র রায়। আচ্ছা তোমরা ওই পবিত্র রায়ের কথা কেন তো শোনো বলো তো? শুনতে আমরা বাধ্য পলাশ, কারণ ওই শয়তানটা যে আমাদের দুর্বল জায়গার খোঁজ জানে, আর তারই সুযোগ নিয়ে আমাদেরকে নিরুপায় করে রেখেছে ওই পবিত্র রায়। আচ্ছা নিশা তুমি তাহলে কেন ওই নার্সিং হোমের চাকরিটা করছো? ছেড়ে দাও না, এই চলো না চলো না, এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই। আমি যে কঠিন জালে জড়িয়ে পড়া মাছ, বেরোনোর যে আর কোনো উপায় নেই আমার। আমি যদি তোমাকে বের করে নিয়ে আসি? একবার যারা অন্ধকার জগতের সাথে মিশে যায় তারা যে চাইলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারে না। তুমি কি তাহলে সারা জীবন? আমি জানি না পলাশ আমাদের ভাগ্যে কি আছে, তবে এটুকু বুঝতে পারছি মাস্টারমশাই প্রাণ বাঁচানো নিয়ে কিছু একটা ঘটনা নিশ্চয়ই ঘটবে। তুমি ওই পবিত্র রায়ের বিরুদ্ধে সরকারি সাক্ষী হয়ে যাও নিশা, বাকিটা আমি দেখে নেব। লড়াইটা সমানে সমানে হয় পলাশ, তোমার কোনো পিছুটার নেই ঠিকই, কিন্তু আমাকে যে আমার ছোট্ট ভাইটার কথা ভাবতে হবে বলো। আমার সমস্ত লড়াইটা যে ওকে নিয়ে। তেমন হলে তোমার ভাইকে আমি আমার কাছে এনে রাখবো। ওই পবিত্র রায় যে হায়নার চেয়েও বড় ভয়ঙ্কর, গন্ধ শুকে ঠিক খুঁজে বের করে নেবে। তাই বলছি এসব ভাবনা মাথা থেকে সরিয়ে ফেলো তুমি। তাহলে তোমার কি হবে? আমি যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নিশা। আমি জানি পলাশ, তাই তো রোজ ঈশ্বরের কাছে প্রার্থনা করি, একবার আমাদের দিকে মুখ তুলে তাকাও ঈশ্বর। ঈশ্বর নয়, তোদের দিকে মুখ তুলে তাকাবে পবিত্র রায়। পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সবাই জানে আমার চরিত্র। পুণ্যর ছেলে পবিত্রতাকে পেছনে রেখে আমি আমার পাপের সাম্রাজ্য গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি, আর সেই লক্ষ্যকে যে ভেঙে দিতে চাইবে তার জীবনে বিপদ যে অবশ্যম্ভাবী। তাহলে ওই নিশা ম্যাডামকে নিয়ে আপনি কি করবেন দাদা? আদর করব মানে? তোমারও তো মানে বুঝে লাভ নেই। নিশাকে ডাকতে বলেছিলাম, তাকে ডাকা হয়েছে? আমি এসে গেছি স্যার। আরে নিশা ডার্লিং, এসো। আজ গ্রামে প্রত্যেকের মুখে তো শুধু একটাই নাম, নিশা ম্যাডাম। প্রত্যেকে বলছে যে নিশা ম্যাডামের জন্য তাদের প্রাণ প্রিয় মাস্টার সত্য মাস্টার প্রাণ নিয়ে বাড়ি ফিরে এসেছে। সত্যি নিশা, আজ না আমি তোমার জন্য ভীষণ গর্ববোধ করছি। কিন্তু স্যার আপনি তো এটা চাননি। এটা যখন জানো তাহলে এই কাজটা তুমি করতে গেলে কেন? তুমি তো আমার পুরনো লোক,
এই কাজটা করা কি তোমার ঠিক হয়েছে? না মানে স্যার। হয় হয় হয়, মানুষ যখন প্রেমে পড়ে না তখন দিগ্ভ্রান্ত হয়ে যায়। আচ্ছা নিশা, পলাশকে তুমি ভীষণ ভালোবাসো তাই না? স্যার আপনি? দাদা শুধু আপনার বিষয় নয়, গ্রামের সকলের বিষয়ে সবকিছু জানেন ম্যাডাম। এখানে পলাশের কোনো হাত নেই স্যার। সত্য মাস্টারের বডিতে গুলি লাগা মাত্রই পলাশ তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে ওই নার্সিং হোমে নিয়ে গেল কেন নিশা? তুমি ওখানে থাকো বলে তাই না? ভালোবাসার প্রতি অগাধ বিশ্বাস বলে কথা। ভেঙে দেব না না, তোমাদের ভালোবাসাকে নয়, ওই নার্সিং হোমটাকে ভেঙে দিয়ে ওখানে আমি একটা মদের ফ্যাক্টরি বানাবো। এমন করবেন না স্যার, তাহলে না খেতে পেয়ে মরে যাবে, ক্যান্সার আক্রান্ত ভাইটা বিনা চিকিৎসায় মরে যাবে, কিডনি পাচারের সঙ্গে যুক্ত, 2 নম্বরে কাজের সঙ্গে যুক্ত, বলে দেব, সবাইকে বলে দেব, কেউ তোমাকে কোনো রকম কোনো কাজে লাগাবে না। আমার এত বড় সর্বনাশ করবেন না স্যার, আমি আপনার পায়ে পড়ব। তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার এই বুকে। সারাটা জীবন এই বুকে আগলে রাখবো বলে ঠিক করেছি। আর তুই আমার বুকে ছুরি বসাবা প্ল্যান করেছিস। আমি নিরুপায় ছিলাম স্যার, ওই নন্দিনী চ্যাটার্জি। কি নাম বললে? নন্দিনী চ্যাটার্জি? শালি এখানেও ঢুকে পড়েছে। ওই তো আমার হাতটা কেটেছে স্যার। আমি ওর গলা কাটবো। কালো, এই কালো, খবর লাগা। কে ওই নন্দিনী চ্যাটার্জি? কি চাই? ওকে দাদা, আমি এক্ষুনি দেখি। কে ওই নন্দিনী চ্যাটার্জি? এনার্জি আর অ্যালার্জির সংমিশ্রণে নতুন রূপ। রূপকে অরূপ করে বিরূপ করে তোলা আমার আবার জুড়ি মেলাবার। ওই নন্দিনী চ্যাটার্জি, তুমি ভুল জায়গায় পা দিয়ে ফেলেছো। পায়ে পায়ে তুমি অনেক দূর এগিয়ে গেছো, আর তোমায় এগোতে দেব না। তার আগে আমি তোমায় থামিয়ে দেব। আমি এই পাপের পৃথিবীতে মহাপ্রলয়, জোয়ারের জলে ভেসাচ্ছে ভয়ঙ্কর জলাতঙ্ক, ভাটার টানে ভাসিয়ে নিয়ে যাবো ওই নন্দিনী চ্যাটার্জি ভালো মানুষের চরিত্রটা। কিন্তু ও যে মানুষকে আলোর পথ দেখাচ্ছে। আলো নয়, আলো নয়, অন্ধকার। ওই নন্দিনী চ্যাটার্জির জীবনে আমি অন্ধকার এনে দেবো। সত্য মাসটাকে আমার দেওয়া উপহার, ওই গুলিটা তোমাকে দিয়ে বার করিয়ে চরম ভুল করে ফেলেছে। আর এই ভুলের মাসুল নন্দিনী চ্যাটার্জিকে গুনতেই হবে, মরতে হবে। সত্য মাসটাকে মরতেই হবে, কিন্তু সত্য মাসটাকে আমি মারবো না। তাহলে কে মারবে? নন্দিনী চ্যাটার্জি। নন্দিনী চ্যাটার্জি, তোমার জীবনে একটা ঝড় আসতে চলেছে, ভয়ঙ্কর ঝড়। শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই শিমুলতলাবাসী সেই ঝড়ের সাক্ষী হতে চলেছে, আর সেই ঝড়ের নাম এই পবিত্র রায়। না, পারছি না, তোমার কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, কারণ তুমি যা বলছো তার সবটাই সত্যি। নন্দিনী, তুমি নবাব নন্দিনী না হলেও কোটিপতি বাবার একমাত্র মেয়ে আমি। তবু এই কাজ বেছে নিয়েছি দেশ থেকে সন্ত্রাস মুক্ত করবো বলে। রাজ, জানো তো আমার কাছে খবর আছে, এই শিমুলতলায় সন্ত্রাসদের শক্ত ঘাঁটি। খুন, রাহাজানি, ধর্ষণ, এই সব হচ্ছে নির্বিবাদে, অথচ তার কোনো প্রতিবাদ হচ্ছে না। এখানকার পুলিশ প্রশাসন আজও জানতে পারেননি আসল অপরাধী কে। আর তাই তো অপরাধীদের ধরার জন্যই আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। বুঝলাম। কি বুঝলে? শুধু ভালোবাসার জন্য তুমি এখানে আসোনি, তুমি এসেছো তোমার কর্তব্যের টানে এক কঠিন দায়িত্ব পালন করতে। তুমি আসলে আমি কে সেটা এখন নাইবা জানলে রাজ, সব সত্যিটা সবসময় জানতে নেই, তাতে বিপদের আশঙ্কা বাড়ে। আর আমি চাই না আমার জন্য তোমরা কেউ বিপদে পড়ো। সময় হলে সব সত্যিটা জানতে পারবে, তবে সেটা জানার মতো সময় এখনো আসেনি। আর আমার কিচ্ছু ভালো লাগছে না। ভালোবাসার জন্য তুমি এখানে এসেছো, অথচ তোমার মাঝে কোনো ভালোবাসাই খুঁজে পাচ্ছি না। শুনতে পাচ্ছি শুধু তোমার মুখের কঠিন ভাষা। ভাষা হারিয়ে গেছে, এখন শুধু চোখে চোখ রেখে দেখার ভাষা। সে তো শুভ দৃষ্টিতে। ভালোবাসা দৃষ্টি সব সময় শুভ দৃষ্টি। নন্দিনী তোমার ছিল, তোমার আছে, সারা জীবন তোমারই থাকবে। জানি না কেমনে এলে গোয়ে মনে, কিভাবে হলাম তোমার। জানি না কেমনে এলে গোয়ে মনে, কিভাবে হলে আমার হলাম তোমার। স্বপ্ন সাজিয়ে ছিলাম দেখি, কি মায়া লাগলো যে হলাম তোমার। জানি না কেমনে এলে গোয়ে মনে, কিভাবে হলে আমার হলাম তোমার।
ধরা যে অধরা ছিল যে দেশ ধরা যে এই কি সেই স্বপ্নের ওই ফাগুন বাহার ও হলাম তোমার জানি না কেমনে এলে গো এ মনে কিভাবে হলে আমার হলাম তোমার হলাম তোমার হলাম তোমার। এসব কি হচ্ছে? ওর কোনো দোষ নেই মেশামশাই, আমি ওকে তোমাকে বলতে হবে না, আমার যা জানার তা জানা হয়ে গেছে। বাবা নন্দিনী! শহরের মেয়ে আধুনিক সভ্যতায় পার্কে চলার অভ্যেস, দুজন ছেলে মেয়ে অবাধে মিলেমিশা করাটাকে শহরের লোক কিছু মনে না করলেও এখানকার নানান জনের নানা কথা বলছে। কে কি বলছে তাতে আমাদের কি এসে যায়? যায়, অনেক কিছু আসে যায়। শহরে যেটা শোভনীয়, গ্রামে সেটা অশোভনীয়, বেমানান। মেশামশাই! তোমার জন্য আমি আমার প্রাণ ফিরে পেয়েছি, সেজন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তবে এই মুহূর্তে তোমাকে একটা কঠিন কথা বলতে বাধ্য হচ্ছি। রাজ তোমাকে এখানে এনেছে, তুমি থাকছো, আর এই থাকাটাই এখানকার বেশিরভাগ লোক ভালো চোখে দেখছে না। বাবা! কোন পরিচয়, কোন পরিচয় ও এখানে থাকবে, কোন অধিকারে? অধিকার দেব আমরা, এবারে পুত্রবধূর অধিকার। আর পরিচয়, ওর পরিচয় হবে ও রাজের স্ত্রী সাবিত্রী! আমি আমার মতামতটা তোমাকে জানিয়ে দিই। তোমার একার মতামতের উপর নির্ভর করে বিয়ে হবে না সাবিত্রী, নন্দিনী বাবারও মতামতের দরকার। বাবা মত দেবেন না। তাহলে বিয়ে হবে না। বাবা! অপ্রিয় হলেও এটাই সত্যি। সত্যি সত্যি করে তো সারাটা জীবন কাটিয়ে দিলে, কিন্তু আসল সত্যিটা কোনোদিনও জানতে চাইলে না। তোমার ছেলে এই মেয়েটাকে ভালোবাসে, এটাই হলো সবচেয়ে বড় সত্যি, কিন্তু তোমার কাছে তো এই সত্যিটার কোনো মূল্য নেই। সাবিত্রী! তুমি কি চাও না যে আমাদের ছেলে সুখী হোক? চাই সাবিত্রী, চাই। আমি মনে প্রাণে রাজের সুখ চাই, কিন্তু সেই সুখের বদলে যদি অসুখের কালো ছায়াকে ক্লাস করে, তখন কি করবে? কি বলছো তুমি? বলছি, কলকাতার কোটিপতি বাবার একমাত্র মেয়ে নন্দিনী আমার মতো গরিব স্কুল মাস্টার ছেলের সাথে বিয়ে হলে ওর বাবা কখনো মেনে নেবে না। অর্থের প্রভাব খাটিয়ে রাজের ক্ষতি করার চেষ্টা করবে। কেন বোঝো না সাবিত্রী, তেলে আর জলে কখনো মিস খায় না। একদম একদম ঠিক বলেছেন। এদেশের টাকাওয়ালা লোকগুলো সব সময় নিজেদেরকে তেলের সাথে তুলনা করেন, আর গরিবদেরকে ভাবে জল। অথচ তারা জানেন না মৃত্যুকালে তাদের মুখে কেউ তেল দেয় না, দেয় এক ফোঁটা জল। নন্দিনী! তাই তো আমার সেই অহংকারী বাবার সাথে আমি সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে এসেছি আমার ভালোবাসার মানুষের কাছে। এখন এখন আপনারা যদি আমাকে ফিরিয়ে দেন, তাহলে জানবো পৃথিবীতে ভালোবাসার কোনো মানে নেই, কোনো মূল্যই নেই। আছে, মূল্য আছে মা, মূল্য আছে। তুমি আজ যা করেছো, সমাজে কজন মেয়ে তা করতে পারে? না মা না, তোমাকে আর ফিরিয়ে দেবো না। বাইরের লোক আর যাতে কিছু বলতে না পারে, আমি সেই ব্যবস্থা করব। সবকিছু ভুলে তোমাকে আমরা আপন করে নেব। বাবা! রাগে অনুরাগে জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আর সময় নষ্ট করব না। সময়ের সন্ধিক্ষণে মনের বিনায় বেজে উঠুক এক নতুন সুরের মূর্ছনা। সাবিত্রী, দাঁড়িয়ে থেকো না, বরণডালা সাজাও, সাদরে বরণ করে নাও আমাদের ঘরের লক্ষ্মীকে। মেশমশাই! না, মেসমশাই নয়, বাবা। আজ থেকে শুধু তুই আমাকে বাবা বলে ডাকবি। সুখী হ মা, সুখী হ। ব্যাস, বাবার অনুমতি পেয়ে গেছি এবার। এবার যা করার আমি করবো। মাসিমা! ওই দেখো আবার সে একই ভুল করলো। বলি, ও মেয়ে গো, আমি বলতে চাইছি একটু আগে যিনি তোমার বাবা হলেন আমি ওনার স্ত্রী, তাহলে আমি কে? মা! হ্যাঁ গো মা, তবে শুধু রাজের একার মা নয়, রাত থেকে কিন্তু তোমারও মা। তাই মা হয়ে ঘরের লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে এই সংসারে আনবো অনাবিল সুখ আশা। না 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 না, আর দেরি করলে চলবে না, কারণ এখন থেকেই তো শুরু করতে হবে লক্ষ্মী বরণের আয়োজন। আরে বাবা, আয়োজনের কি দরকার? আমার যেটা প্রয়োজন সেটা তো আমি পেয়েই গেছি। রাজ! আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। চরম খুশিতে ভরে উঠেছে এই মন। না, এই খুশিটা শুধু মনে ধরে রাখলেই চলবে না, খুশির হাওয়া ছড়িয়ে দিয়ে আমি বন্ধুদের ডেকে বলবো সামনের শুভ লগ্নে নন্দিনীর সাথে পাকা হয়েছে আমার বিয়ের আয়োজন। রইলো তোমাদের সবার নিমন্ত্রণ। রাজ! রাজ শোনো রাজ! পাগল একটা, ওই পাগলটাকে নিয়ে বাঁধবো আমার সুখের সংসার। আনন্দে ভরে উঠছে মন, দুয়ারে এসে দাঁড়াবে নতুন বসন্ত। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, বসন্ত এসে গেছে। কে? বসন্ত না, পবিত্র। পঞ্চায়েত থেকে পার্লামেন্ট, সবাই সবাই জানে আমার চরিত্র। পুণ্য ছেলে পবিত্র। আপনি এখানে? মালা পড়াতে।
শুনলাম মাস্টারমশাই নাকি গুলি খেয়ে প্রাণ নিয়ে বাড়ি ফিরে এসেছে, আর সেই আনন্দে গ্রামে বেশ একটা খুশি খুশি ব্যাপার চলছে। আর সেই খুশিতে আমিও খুশি হয়ে মাস্টার মশাইকে মালা পরিয়ে সংবর্ধনা জানাতে এসেছি। তার আর কোনো প্রয়োজন হবে না। অতএব আপনি এখন এখান থেকে আসতে পারেন। আপনি কি বলছেন? হ্যাঁ, অতিথি হলো নারায়ণ। অতিথি যদি বিমুখ হয় ধর্ম রসাতলে যায়। আপনার এসব জানা আছে? অতিথিকে আসনে বসিয়ে তাকে জল মিষ্টি দিয়ে আদর আপ্যায়ন করতে হয়। অবশ্যই আপ্যায়ন করতে হয়। আপ্যায়ন ছাড়া আবার অতিথি সেবা হয় নাকি? তবে জানেন তো, বাড়িতে কোনো ভদ্রলোক এলে অবশ্যই তাকে চা, জল, মিষ্টি, আর কোনো অভদ্র ছোট লোক এলে চিৎকার নয়, একদম চিৎকার নয়। এটা ভদ্রলোকের বাড়ি। ভদ্রলোকের বাড়িতে ভদ্রলোক হয়েই পা দিতে হয়, কোনো অভদ্র ছোট লোক হয়ে নয়। সাহস আছে দেখছি। সাহসটা আমার ছোটবেলার থেকেই বেশি, তবে সেটা আপনার মতন দুঃসাহস নয়, সৎ সাহস। তাই তো সৎ মানুষের কাছে আমি খুব ভালো এনার্জি, আর আপনাদের মতো শয়তানদের কাছে অ্যালার্জি। নাম নন্দিনী চ্যাটার্জি। সেটা দেখেই বুঝতে পেরেছি। এই আপনি যেটা বোঝাতে পারছেন না, আমি আবার সেটা বোঝাতে ভীষণ ভালোবাসি। আপনি বোঝাতে পারছেন না, আমি বোঝাতে ভালোবাসি। এতে করে কি হবে বলুন তো? সময়টা অনেকটাই নষ্ট হয়ে যাবে। তাই ইন্টারনেটের যুগে এত সময় নষ্ট না করেই জানতে চাইছি, কেন এসেছেন এখানে? বলবো না। এ বাড়ির কথা বাড়ির লোক কি বলবো, বাইরের কোন লোককে আমি বলবো না। ও বাইরের লোক নয়, আমাদের অতি আপনজন, আগামী দিনে এ বাড়ির পুত্রবধূ। অপূর্ব, অসাধারণ। সত্যি মাস্টারমশাই, আপনাকে মালা পরানো আমার স্বার্থ। ও মাস্টারমশাই, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিন। টাকা পয়সা যা লাগে আমি দেব। ছোট পরিবার, সুখী পরিবার। আমি দেখতেও আসবো না। এই আপনি শুধু দেখবেন আপনার ওই সত্য আর সততার চারা গাছটা এই গ্রামের মাটিতে রোপণ করতে যাবেন না। তাহলে যে মালাটা আপনাকে পরাবো বলে এনেছি, এই মালাটা আপনাকে না পরিয়ে আপনার ছবিতে ঝুলিয়ে দেব। মালা দুটো কাজে লাগে, বরণে আর মরণে। আবার সেই ফুলের মালা অঞ্জলি হয়ে ঝরে পড়ে দেবতার চরণে। তবে ফুল দিয়ে মালাটা লাগাতার অভ্যাস কিন্তু আমার নেই, কিন্তু শয়তানের গলায় দড়ি পড়ানোর অভ্যাসটা আমার আছে। অ্যালার্জি, তোদের মতো শয়তানদের কাছে অ্যালার্জি যা কোনো ওষুধেও ভালো হয় না। ভালো হবে না। এরপর যেটা এখানে হবে লড়াই, সত্যের সাথে শয়তানের লড়াই। সেই লড়াই ঘরে আমি ভয়ের কাঁটা ঢুকিয়ে দেব। এই বাড়িতে বিয়ের আসর বসবে না, বসবে শ্রাদ্ধের নাম সংকীর্তন। পবিত্র। ভয় পেয়ে গেলেন তো? আরে সবে তো শুরু হয়েছে, শেষ হতে এখনো অনেক বাকি। কান খুলে শুনে রাখুন মাস্টারমশাই, আপনার শিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামের মানুষজন যদি আমার নার্সিং হোমে আগুন লাগাতে যায়, তাহলে সেই আগুনে আপনাকে কেটে ফালা ফালা করে তন্দুরি বানিয়ে নুন লেবু লঙ্কা দিয়ে প্রত্যেকের ঘরে ঘরে পাঠিয়ে দেব, হোম ডেলিভারি। আরে দাঁড়ান পবিত্র বাবু, দাঁড়ান। ডেলিভারি দেবেন, তার দামটা নেবেন না, দামটা নিয়ে যান। এই মালাটা আমি আপনার গলায় পরাবো না, আবার ছবিতেও ঝোলাবো না, কিন্তু শুকিয়ে গেলেও ফেলে দেব না। মালাটা খুব সযত্ন করে আমি আমার কাছে রেখে দেব। জীবনের শেষ দৃশ্যে আমি তোমার মৃতদেহের উপর সাজিয়ে দেব। না থাক, এখন কিছু আর বললাম না। যা বলার শেষ দৃশ্যের শেষ সংলাপেই বলবো। সংলাপেই নয়, আমি সংবিধানের কথা বলছি। সমাজ সংসারের সংবিধান থেকে তোমার উচিত শিক্ষা হলো একটাই, আর তা হলো মানুষের ঘৃণার আঘাত। আর এটাই হলো তোমার হোম ডেলিভারির দাম।
এর উত্তরটা ফোনেও বলবো না, এসএমএসও পাঠাবো না, সরাসরি সম্প্রচার, লাইভ টেলিকাস্ট। ধন্য, আজ আমি ধন্য, আজ আমি ধন্য। না রে মা না, আর আমি দেরি করবো না, আর সবাইকে আমি চিৎকার করে ডেকে বলবো, ওরে তোরা কে কোথায় আছিস, ছুটে আয়, দেখে যা আমার বাড়িতে মা মহামায়া এসেছেন। মানুষের মুক্তির জন্য শুরু হবে এবার অসুর নিধন যজ্ঞ। যজ্ঞ নয়, আমি জবাব দেব, আর এটাই আমার প্রতিজ্ঞা। পৃথিবীটা পাপে ভরে ওঠার আগেই আমি পরিষ্কার করব পথ। পারবি? পারতে যে আমাকে হবেই গো বাবা। আমি চাই একটা পরিষ্কার পথ, যে পথে থাকবে না কোনো মনসরূপী জানোয়ার, থাকবে না কোনো বিশ্বাসঘাতকের বিষ নজর। প্রতিবাদের পতাকা হাতে আমি প্রমাণ করে দেব, আমি শুধু নারী নয়, আমি এক বিদ্রোহিনী নারী। অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠবে আমার বিদ্রোহ। মরে যাব দুঃখ নেই, তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে শিশুর বংশযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। এই শিমুলতলার যত দুষ্কর কাজ করতে হয় এই হাবিলদার নবরত্ন নস্করকে। সত্যি আর ভালো লাগে না বাপু। আচ্ছা, এই শিমুলতলাতে কি পাঠাদের অভাব পড়েছে? সবসময় আমাকেই বা বলির পাঠা করা হয় কেন বলুন তো? কি কুক্ষণে যে পুলিশের চাকরিতে আমার বাপ ঢুকে দিয়েছিল কে জানে। সে তো মরে ভূতে স্বর্গে চলে গেছে। আর যাওয়ার আগে আমারও স্বর্গে যাওয়ার টিকিটটা কনফার্ম করে দিয়ে গেছে। এদিকে পুলিশের দায়, অন্যদিকে পবিত্র রায়। জ্বালা, ভীষণ জ্বালা। ঘাটের মোহরা জানা কি আমারও কম নাকি? এখন আমাকে পরিমরি করে ছুটতে হবে, 10 বাড়ির কাজ বলে কথা। ও বাবা, এই যে দেখছি পদ্ম, তা তুইও এখানে এসে জুটেছিস? জুটেছি কি আর সাথে আমাকে ছাড়া? এই শিমুলতলার মানুষদের গতি নেই গো। তা তুমি এখানে কি করছো শুনি? তা পবিত্র রায়ের বাড়িতে আমি কেন এসেছি তা তোকে বলতে যাব কেন রে? বলতে না চাইলে বলনি, তুই যাই করো যাই বলো একটু ভেবে বলো। দাদা বাবুর কিন্তু মুডটা আজ ভালো নেই। এই মরেছে কেন? কি হয়েছে ওনার? ওনার কি হয়েছে আমি তোমাকে বলতে যাব কেন গো? আই বড় গাছ। হ্যাঁ যাও। কাল আবার মাস্টার মশাই বাড়িতে অনেক কাজ, হাতে হাতে একটু এগিয়ে দিয়ে আসি। কেন? কাল সে বাড়িতে কি বিয়ে গো বিয়ে। সে কি রে পদ্ম, এই বয়সে মাস্টার মশাইয়ের আবার একটা তোর ঘাটের মোড়া। মাস্টার মশাই বিয়ে করবে কেন? বিয়ে করছে তার ছেলে ওই নতুন আসা দিদিমণির সঙ্গে, বুঝলে ঘাটের মোড়া। হ্যাঁ এই এই পদ্ম, কি সাহস পুলিশকে বলে কিনা ঘাটের মোড়া। তা আপনি আবার কোন সাহসে এই বাড়িতে পা রেখেছেন নবরত্ন বাবু? ছি 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 ছি, সাহস কেন দেখাবো আলু বাবু? আরে কালু বাবু, আমি তো এসেছি পবিত্র স্যারকে একটা খবর দিই। খবর? তা কি খবর? বিয়ে মানে শুনলাম রাজা নন্দিনী নাকি বিয়ে হবে না। মানে? মানেটা আমি নয়, বলবে পবিত্র রায়। তা তিনি এখন কোথায়? কালী করলা বদনা বিনিষ্কান্তা শিবাসনে বিচিত্র কট্টাঙ্গোদরা নরমালা বিভূষণাদি চর্ম পরিধানা শুষ্ক মাংসাদি ভৈরবা অতি বিস্তরে বদনা জিহ্বল রসনা নিমগ্ন রক্ত নয়না নাদাপূরিত দিংমুখা কালী কালী মহাকালী কালীকে পাপহরিণী ধর্মাত্মক্ষদা দেবী নারায়ণী নমঃস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃস্তুতে। জয় মা কালী, জয় মা কালী। একই আমি কাকে দেখছি? পবিত্রতার মোড়কে ঢাকা এক অপবিত্র আত্মাকে। স্যার, আপনি তান্ত্রিক হলেন না সাধক হলেন? এই স্বচ্ছ ভারত অভিযানে এই এক অস্বচ্ছ মাল সারা দিন ধরে গোটা গ্রামটাকে থুতু দিয়ে দিয়ে ভাসিয়ে বেড়াচ্ছে।
আর এই থুতু দিয়ে ভাসিয়ে বেড়ানোর জন্যই আমার বাড়িতে ওর জন্য একটা নো এন্ট্রি বোর্ড ঝোলানো আছে। শালা বুড়ো বাঁদর, বাঁদর বাঁদর নাচ দেখবে এবার শিমুলতলাবাসী, আর তোমরা আমার সঙ্গে বাজনদার হয়ে থাকবে। বলো নবরত্ন, কি সংবাদ নিয়ে এসেছো? না মানে বলছিলাম কি, ওই নন্দিনী চ্যাটার্জির কথা